জাবির উঠে এসে তপন চৌধুরীর মাথায় রিভলভার ঠেকায়। বাকিরাও ঘুরে দাঁড়ায়। লেগে যায় ক্ষুদ্র যুদ্ধ। এরপরেই বাকিরা তপন চৌধুরীর ইশারায় অস্ত্র ফেলে দেয়। আরেকটি হেলিকপ্টার নেমে আসে ছাদে। সকল অপরাধীদেরকে তোলা হয় হেলিকপ্টারে। আকাশে তখন গভীর রাত্রির ছায়া নেমে এসেছে। চাঁদের পাশে ছুটে চলেছে খণ্ড খণ্ড মেঘেরা। নিচে সাদা বালুর সৈকত, নীল পানির উচ্ছ্বাস, দমকা হাওয়া বইছে। আলো আধারির খেলায় মাতোয়ারার হৃদয় স্পর্শী শীতল পরিবেশের নিচে বিশাল নীলচে বালু ঝরা সৈকত, বিশাল বিশাল গাছপালাকে উপেক্ষা করে উপরে তারাই সাজানো আকাশের মাঝামাঝিতে বিশ্বাস, ভরসা আর ভালোবাসার ভেলায় চড়ে বলিষ্ঠ হাতের বন্ধনে রূপকথার রাজকন্যার বেশে সিনথিয়া ইরফাদের উষ্ণ ওমে ভেসে বেড়াচ্ছে সীমাহীন আকাশ জুড়ে। মুহূর্তেই বিক্ষিপ্তভাবে ব্লাস্ট হয় টাইম বোমগুলো। 1, 2, 3 এভাবেই আগুনের আলোকদূতি ভয়ানক রূপে ছড়িয়ে পড়ে। অতঃপর জ্বলতে থাকে অশুভ উপাখ্যানের একটি পাতা। বাস্তব জগৎ রং মাখানো রিসোর্টে কত শত অশুভ কালো অধ্যায় চোখের অন্তরালে পড়ে আছে, তার নাগাল পাওয়া যায় না, হদিশও জানা যায় না। অতঃপর অশুভ পিশাচদের নিয়ে বাংলাদেশের দিকে ছুটে চলেছে অশুভ শক্তির বিনাশকারী শুভ শক্তিরা। সময়ের আবর্তনে অল্প সময়ের ব্যবধানে রাফি, রাফসান, তপন চৌধুরীকে নেওয়া হয় গুপ্ত কক্ষে। তদন্তের প্রথম জিজ্ঞাসা শুরু করা হয় অন্ধকারাচ্ছন্ন আবছা আলোর বিশাল আকার রুমে। লম্বা পা ফেলে প্রবেশ করে এরফাদ, জাবির, সারাফি। একই লম্বা টেবিলে অপর প্রান্তে হাত পিঠমোড়া করে বাঁধা রাফসান, রাফি ও তপন চৌধুরী। অতঃপর প্রবেশ করে উক্ত দেশের ক্ষমতাধারী আইজিপি রুস্তম কবির। অতঃপর জিজ্ঞাসাবাদ। ইরফাদ নিজের রিভলভারের নল টান টান করে কপালে রাখে তপন চৌধুরীর। এরপর গমগমে গলায় বলে ওঠে, শুধু সত্যটুকুই এক্সপেক্টেড, মিথ্যার আভাস পেলেই সোজা উপরে। তপন চৌধুরী ইরফাদের শক্ত, হিংস্র, বিধ্বংসী, তীক্ষ্ণ অগ্নিশিখা চোখ দুটির দিকে তাকিয়ে শক্ত একটা ঢোক গেলে এই মুহূর্তে সে যা বলবে তা কি গ্রহণযোগ্য হবে, নাকি আজকেই জ্বলন্ত অগ্নির শক্ত হাতে শেষ হবে জীবন নামক উপন্যাসের। ইরফাদের শক্ত গলায় ঝরে পড়ে এক শক্তিশালী হুঙ্কার, বল, আর কে কে এসবের পেছনে আছে? তপন চৌধুরী একটানা কয়েকবার ঢোক গেলেন। তারপর বলেন, বাংলাদেশের একজনের সাথে জড়িয়ে আছে, সাথে বিদেশি কিছু বড় বড় বিত্তশালী মানুষেরা। তারা ফোনের মাধ্যমে যোগাযোগ রাখেন। তাদের নাম? আমি সত্যি কাউকে চিনি না। বাংলাদেশি একজন মাঝে মধ্যে সেখানে যেতেন। তিনি সব সময় মুখোশ পরে থাকতেন। তবে তার সম্পর্কে আমি সত্যি কিছু জানি না। শুধু ওই রিসোর্টের সকল দায়িত্ব আমার উপরে ছিল। সত্যি কথা বল। সত্যি বলছি। অনেক অনেক বছর আগে আমি প্রথম বিদেশি জুয়ার অ্যাপের সাথে জড়িয়ে যাই। এই অ্যাপসে লাভবানও হই। আমার স্কোর থেকে অলওয়েজই টপে। আর এরপর তারা আমাকে কল করেন। এরপর থেকেই আমি এই সবে যুক্ত। বিদেশি অ্যাপসগুলোর এজেন্ট হিসাবে আমরা টাকা পেতাম। রিসোর্টের লাইভ ক্যাসিনো চালাতাম। তবে তাতে খুব অল্প পার্সেন্টেজ আসতো। এই রিসোর্টের অধিপতি একদিন আমাকে কল করেন এবং প্ল্যান জানান। তিনি চান একটা নতুন অ্যাপস ক্রিয়েট করতে, যেখানে বিদেশিদের কোনো হাত থাকবে না, এবং দেশের ফাইনাল খেলার আগে এটি তরুণ সমাজের কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য শুরু হয় কার্যক্রম। বেটিংয়ের অ্যাডও দেওয়ার জন্য গ্রামের ক্রিকেট খেলায় অভিজ্ঞ ছেলেদেরকে তুলে আনা হয়। আর ওই অ্যাপসে ছেলেদেরকে আকৃষ্ট করতে ভয়েস দেওয়ার প্রয়োজন পড়ে। মাঝে মাঝে কৌতূহল জানাতে ছেলেদের নাম্বারে কল দেওয়ার প্রয়োজন পড়ে। কেউ কেউ হেরে গিয়ে অ্যাপস আনইনস্টল করে দেয়। এক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দিয়ে আবারও ডিপোজিট করার জন্য মেইলি ভয়েসের প্রয়োজন হয়। ওই জন্য একজন মাফিয়ার মাধ্যমে তুলে নেওয়া হয় কিছু মেয়েদেরও। তবে সেই প্ল্যান ফুলফিল হয় না। সেই সময়ে কিছু মেয়ে হঠাৎ করে
মেডিসিনের কড়া ডোজে মারা যায়। অ্যাট দ্য মিড টাইম আরও কিছু মেয়েকে কিডন্যাপ করা হয়। এরপরের ঘটনা আপনারা তো জানেনই, কারণ আপনি নিজেই এই কেস সলভ করেছেন। গল্প শুনতে চাইনি? নাম বল। আমি সত্যি জানি না। তিনি কখনো সামনে আসেননি, শুধু ফোনে কথা হতো। আপনি যদি এখন শ্যুট করেও দেন তবুও এই কথার নড়চড় হবে না। শিশির, বল না বাবা, আমি মিথ্যা বলছি না। শিশির শক্ত হয়ে দাঁড়ায়, দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে কড়া গলায় বলে, স্যার বলুন, এখানে আপনার কেউ আপনজন না। তপন চৌধুরী চোখটা নামিয়ে বলে, সরি স্যার, তবে আমি সত্যি বলছি। পুরো ক্রাইম জগতের মানুষ জানে ইরফাদের হাতের রিভলভার থাকার অর্থ। চোখ দেখে সত্যতা যাচাইয়ের ক্ষমতা তার আছে। সে যা আগেই গেস করেছিল। তপন চৌধুরীর আড়ালে কলকাঠি নাড়ার মানুষ আছে। ইরফাদ আদেশসূচক গলায় বলে, জাবির, ওনার ডেসক্রিপশন অনুযায়ী স্কেচ তৈরি করা হোক, বাকিটা দেখছি আমি। শিশিরের বাবা শাফিন আহমেদ বাসায় ফিরেছেন আজ। তিনি গোসলে গেছেন। মার্জিয়া বেগম দাপিয়ে কাজ করছেন সারাদিন। এলোমেলো অগোছালো জিনিস তার পছন্দ না। ছেলে বাসায় থাকাকালীন তার রুম পরিষ্কার করা যায় না, আলমারি ছুঁতে দেয় না। আজ সমস্ত কিছু ধুয়ে মুছে তকতকে ঝকঝকে করে ফেলেছেন। আলমারিতে জামা কাপড় ভাঁজ করে রাখেন। এর মধ্যে তার চোখ আটকে যায় লকারের দিকে। একটা কাগজের কিছু অংশ লকারের বাইরেই বেরিয়ে আসে। কৌতূহলবশত তিনি কাগজটা ধরে টান দেন। হ্যাচকা টানে ছিঁড়ে আসে ওপরের অংশ। ওপরের কাগজ ছিঁড়ে একটা ছবি তিনি দেখতে পান। কৌতূহল বাড়ে। শিশির বলেছিল কাউকে পছন্দ করে, সেই মেয়েরই ছবি কি? দেখার ইচ্ছে বাড়ে। হাতল ধরে টানাটানি করে কিছুক্ষণ চাবি খুঁজে ভাঁজ করা কাপড়ের নিচ থেকে। কাজ হয় না। মাথায় কৌতূহল বাড়ে। শক্ত রড খুঁজে এনে লকারের হাতলে বাজিয়ে তালা খুলে ফেলে মার্জিয়া বেগম। ছেলের পার্সোনাল জিনিস খুঁচিয়ে কখনো দেখা হয়নি, তবে আজকাল ছেলেটাকে অদ্ভুত লাগে তার। কি করে বেড়ায় মা হিসেবে তার দেখা দরকার। লকার খুলে ছবিটা বের করে, তারপর থ হয়ে দাঁড়িয়ে থাকে। ছবিটির বাকি অংশ দেখে নিজের কাজে নিজেই বুদ্ধুরাম হয়ে যায়। ছবিটি গ্রুপ ফটো, স্কুল জীবনের সবাই মিলে তোলা। এই জন্য তিনি বোকার মতো লকার ভাঙলেন। শিশিরকে কি জবাব দিলেন তিনি? থ হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সহসায় একটা কথা মাথায় ঘুরপাক খায়। কোনো চিঠিপত্র থাকতেই পারে। একবার কি ছেলের প্রাইভেট জিনিস ঘেটে দেখলে তার পাপ হবে? সমস্ত কাগজপত্র বিছানায় তুলে আনেন তিনি। সমস্ত ফাইল চেক করে। কিছু না পেয়ে আবারও লকারে তুলে রাখেন। ঠিক সেই সময় তিথি মার্জিয়া বেগমের খোঁজে আসে। মামি, মার্জিয়া বেগম বলে ওঠেন, বলে ফেল, কাল আমি একবার রিমাদের বাসায় যেতে চাই। তো যাবি? তুই তোর ভাই শিশির কুট্টুস, আমার কথা শুনিস? না করলে কি তুই যাবি না? তিথি কোনো উত্তর দেয় না। বলার প্রয়োজন বলেছে, এখন কথা শুনতে গেলে আর কথা বাড়বে। তিথি পিছু ফিরে ঠিক তখনই মামি ডাকে, এই শোন তো। বলো। দেখ তো এটা কি? তিথি গুটি গুটি পায়ে রুমে এসে লকারের দিকে তাকায়। তারপর বলে, আল্লাহ, তুমি লকার ভেঙেছ? তো কি হয়েছে? শিশির খাবে আমাকে? প্যাচাল বাদ দিয়ে যা বলছি কর। খামটা হাতে নেয় তিথি, এরপর খুলে ফেলে। চোখ বোলায় কাগজে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। শিশির বারবার বলতো তার জব ভালো লাগে না। তাহলে কিসের কাগজ এটি? সম্পূর্ণ কাগজ পড়ে দেখে থ হয়ে দাঁড়িয়ে থাকে তিথি। মার্জিয়া বেগম বলে, হলো কি? ছোট অক্ষর, চোখে পড়বে না দেখেই তাহকে দিলাম পড়তে। পড়তেও কি জানিস না? এতদিন টাকাগুলো কি শুধু শুধু ফুরালাম আমি? তিথি থমথমে গলায় বলে, কষ্ট করে পড়ে দেখো প্লিজ, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। কাজ শেষে বাহিরে বের হওয়ার প্রস্তুতি নেয় এরফাদ। ঠিক সেই সময় পেছন থেকে ডাকে রাফসান, স্যার।
পিছু ফিরে তাকায় এরফাদ। রাফসান কাতর গলায় বলে ওঠে, পৃথিবীর সকল পাপ আমি স্বীকার করে নিয়েছি। আমি আপনাকে যেভাবে চিনি এর বাইরেও নাকি আপনার একটা রূপ আছে, একজন মাফিয়া পুলিশের। সম্পর্কের বাইরে গিয়ে যদি একজন বাবার অনুভূতি উপলব্ধি করে আর আমার মেয়েকে একবার ছুঁয়ে দেখতে দিবেন আমাকে, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকতাম। এরপরে আপনি আমার ফাঁসির রায় নিয়ে দিয়ে দিলেও আমি মাথা পেতে নিতে বাধ্য হব। ইরফাদের কঠিন লৌহ শক্তি হৃদয় গলাল কিনা তা মুখের ভঙ্গিতে বোঝা যাচ্ছে না। রাফসান তার লৌহ শক্ত হাত দুটি প্রথমবারের মতো বিনয়ী ভঙ্গিতে তোলে। ভাঙা গলায় ফুটে ওঠে মেয়েকে এক পলক দেখার আকাঙ্ক্ষা। হাত জোর করে রাফসান বলে, একবার, এক পলকের জন্য আমি আমার মেয়েকে দেখতে চাই। এরফাদের ভঙ্গিতে কিছুই বুঝে ওঠা দুষ্কর। রাফসান আঁচও করতে পারল না এরফাদের লৌহ শক্ত হৃদয়খানা গলল কিনা। তার শক্ত চাহনিতে মনে হলো এই হৃদয় ভাঙার আত্মচিৎকার। ইরফাদের হৃদয় তো দূর, চোখেও পড়ল না। সিনথিয়াকে গাড়িতে বসিয়ে কয়েকজন পুলিশকে পাহারায় রেখে ইরফাদ গুপ্ত কক্ষে প্রবেশ করেছিল। ফিরে এসে দেখে বিভোরে ঘুমাচ্ছে সিনথিয়া। গাড়িতে বসে আছে ইরফাদ। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি ঘোরায় ইরফাদ। সিনথিয়া বিভোরে ঘুমে আচ্ছন্ন। অনেকটা ধকল কাটিয়ে সে একটু নিরালায় ঘুমিয়েছে। শরীরের অবস্থা ভালো নয়। ফিরে এসে ড্রেসটা চেঞ্জ করানো হয়েছে, খাবার খাওয়ানোও হয়েছে। এখন সে ঘুমাচ্ছে। অফিসিয়াল কার্যক্রম শেষ না হওয়ায় তার বাসায় এখনো নিউজ পাঠানো হয়নি। বিষয়টি সম্পর্কে সিনথিয়া অবগত, তবে খুব শীঘ্রই পাঠানো হবে। হাত খোপা করা চুলগুলো বেখেয়ালিভাবে উঠছে সিনথিয়ার। আধ ভাঙা হয়ে শুয়ে আছে মেয়েটি। কেস চলাকালীন অনেকবারই সিনথিয়া এরফাদের পাশাপাশি বসেছে, তবে আজকের বিষয়টা ভিন্ন। আধ ভাঙা হওয়া সিনথিয়ার সিট বেল্ট এক হাতে খুলে দেয় ইরফাদ। এরপর গাড়ি স্লো মোশনে রেখে নিজের কোলের মধ্যে টেনে নেয় সিনথিয়ার ঘুমন্ত শিশুসুলভ মাথা। এক হাতে গাড়ির স্টিয়ারিং, অন্য হাতের আঙ্গুল সিনথিয়ার মাথায় রাখে। ঘন কৃষ্ণ কালো এলোকেশি মাথায় আঙ্গুল চালিয়ে শূন্য দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে ইরফাদ। শিশির অফিস থেকে বেরিয়ে এক গুচ্ছ লাল গোলাপ কেনে। অর্ডারকৃত নীল রঙের গাউনটি হাতে তুলে নেয় শিশির। ডায়মন্ডের রিংটিও একবার খুলে দেখে। তারপর হাসি মুখ করে বলে, কালকেই এক্সপোজ হবে তোর বাবা মার আসল রূপ। মায়ের ভুল ভাঙবে, আর কষ্ট দেব না তোকে, আর আঘাত করবে না তিথি, বিশ্বাস কর, তুই আমার সুহাসিনী। রাস্তায় গলিতে গলিতে গড়ে ওঠা ঠুনকো প্রেমের গল্পের প্রেমিকের মতো আমি কখনো বলবো না, হাসো একটু। তোর পাতলা ঠোঁটের আড়ালে ঝিলিক দিয়ে ওঠা হাসির কারণ হব আমি, শুধুই আমি। ইরফাদ নিজের বাসার সামনে এসে গাড়ি থামায়, মৃদু হর্ন বাজায়। বাসার দারোয়ান খুলে দেয় মেইন গেটের ভারী পাল্লা। ইরফাদ গাড়ি নিয়ে বাসায় ঢুকে যায়। গাড়ির শব্দে বিছানা থেকে দৌড়ে বাইরে আসে ইভা। বেলকুনিতে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে ওঠে, ভাইয়া। ইরফাদ গাড়ির স্লাইড গ্লাস নামিয়ে হাত নাড়ায়, তারপর গলা উঁচিয়ে বলে, হাসছি আসছি। ইরফাদ সিনথিয়ার এলোকেশি মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে ডাকে, সিনথি, এই মেয়ে, সিনথি, সিনথি। দুর্বল শরীরে ঘুমন্ত মেয়েটি নিভু নিভু চায়। টেনে তুলে বসায় ইরফাদ, তারপর বলে, ওঠো, শ্বশুরবাড়ি চলে এসেছো তো, ওঠো। সিনথিয়া লাফিয়ে উঠে বসে। উদ্ভ্রান্তের মতো করে এদিকে ওদিকে তাকায়, যেন কিছুই ঘটে ঢুকছে না তার। ইরফাদ দরজার বাহিরে যায়, তারপর সিনথিয়াকে ইশারা দেয় বাইরে আসার জন্য। ইভা ওপর থেকে ছুটে গেছে বাবাকে খবর দিতে। বাবা নামাজ পড়ছেন, তাই ফিরে আসে ইভা। তবে ইভা বন্য হরিণের মতো খুশির উচ্ছ্বাসে ছুটে বেড়াচ্ছে। মেয়েকে কোলে নিয়ে লাফিয়ে ছুটে যায় আবারও বেলকুনিতে। অজানা অচেনা বাসার সামনে নিজেকে দেখে থমথমে মুখ করে আছে সিনথিয়া। অকারণেই হাত পা কাঁপছে তার। এভাবে একটা মেয়েকে হুট করে বিয়ে করলেই কি সবাই মেনে নিবে? ইরফাদের বাসায় কে কে আছে?
সবাই তাকে ভালোভাবে নেবে তো? মনে জমেছে অজস্র প্রশ্ন। সেই সাথে একটা প্রশ্ন মাথা থেকে যাচ্ছেই না, ইরফাদ কখনো তাকে ভালোবাসেনি, তাহলে দায় থেকে বিয়ে করলো তাকে? এমনটা তো সে কখনো চায়নি। এসব ভাবছে আর পিপিলিকার মতো পায়ে হাঁটছে সিনথিয়া। ইরফাদ দৃষ্টি ফেলে এক পলক দেখে সিনথিয়া অপ্রস্তুত ভাবেই হাঁটছে। ছোট করে একটা শ্বাস ফেলে ইরফাদ। সিনথিয়াকে থামিয়ে আস্ত মানুষটাকেই কাঁধের উপরে তুলে নেয়। আকস্মিক এমন কাজে অপ্রস্তুত হয়ে যায় সিনথিয়া। লজ্জা জড়ানো গলায় বলে, আমি হাঁটতে পারি। ইরফাদ কোনো কথা বলে না, যেন তার কাজ তার ভাবনা বারবারই ঠিক। সিনথিয়া আবারও বলে, প্লিজ নামিয়ে দিন, মানুষ কি ভাববে? ইরফাদ বলে ওঠে, কে কি ভাববে? তোমার হাঁটার যে গতি, সকাল হয়ে যেত। ধাপা ধাপ করে পা ফেলে ওপরের দিকে যাচ্ছে ইরফাদ। দরজা খুলে ড্রয়িং রুমে গিয়ে ধপাস করে সোফায় বসায় সিনথিয়াকে। ইভা দৌড়ে ভেতরে আসে। তারপর অনুভূতি শূন্য হয়ে যেন দাঁড়ায়। এত বছরে কখনো কোনো দিন মেয়ের ধারের কাছেও দেখেনি সে তার ভাইকে। মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইভা। টুম্পা মায়ের কোল থেকে নেমে যায় আর বলে, ইয়ে মামাই। ইরফাদ হাত বাড়িয়ে শূন্যে দুলিয়ে কোলে তুলে নেয় টুম্পাকে। ইভা একবার ইরফাদের দিকে তাকাচ্ছে তো একবার মেয়েটির দিকে। তবে সত্যি কিছুই বুঝতে পারছে না সে। ইরফাদ ইভার দিকে ধীর পায়ে এগিয়ে আসে। মাথায় টোকা দিয়ে বলে ওঠে, কেমন আছিস? বাবা কই? ইভা থমথমে গলায় বলে ওঠে, মেয়েটিকে। ছোট্ট টুম্পা সোফায় বসা মেয়েটির দিকে তাকায়। তারপর বলে, বন্ধু এনেছো মামুনির জন্য? মা মাই। ইরফাদ মৃদু হাসে। টুম্পাকে টুকটুক করে দুটো হামি দিয়ে দেয় ইরফাদ। তারপর ইভাকে এক বাহু ডোরে আগলে নিয়ে মাথায় ছোট্ট হামি দেয়। এরপর বলে, বন্ধু নিয়ে এসেছি তোর, তোর নাকি একা লাগে? ইভা ইরফাদের বাহু ডোর থেকে বলে ওঠে, সত্যি করে বলতো মেয়েটাকে? আরে দেখলাম বউ মেলা হচ্ছে, বউ মেলা থেকেই তো বউ কিনে এনেছি, পছন্দ হয়নি? বউ শব্দটা সিনথিয়া শুনে চোখ তুলে তাকায়। ইরফাদের বউ? সে এই কথাটা ভাবতেই বুকের গহীনে তোলপাড় শুরু হয়ে যায়। উত্তাল সাগরের ঢেউয়ের মতো ঢেউ খেলে যায় শব্দটি। অপ্রত্যাশিত জিনিসটি চোখের সামনে বাস্তব হতে দেখে ইভা যেন অন্য দুনিয়ায় হারিয়ে যায়। সে ছোট্ট বাচ্চার মতো লাফাতে লাফাতে চিৎকার করে বলে ওঠে, বাবা বাবা, ভাইয়া বউ নিয়ে আসছে, বাবা তাড়াতাড়ি আসো বাবা। রেদওয়ানুর রহমান আসেন ধীর পায়ে। এসব তিনি মোটেও বিশ্বাস করেন না। ইরফাদ বাবাকে দেখে এগিয়ে যায়। রেদওয়ানুর রহমান পায়ের গতি বাড়ান। ছেলেকে গাল ভরে ডাক দেন, আব্বা কেমন আছো আব্বা? ইরফাদ ছোট্ট বাচ্চার মতো করে বাবার কাছে যায়। বহুদিন দূরে থাকার ক্ষতিপূরণ স্বরূপ রেদওয়ানুর রহমান ছেলেকে জড়িয়ে ধরেন। ছেলে যত বড়ই হোক না কেন, বাবার কাছে সন্তান সবসময় ছোট্ট শিশুই রয়ে যায়। ইরফাদের পিঠে চাপড়ায় রেদওয়ানুর রহমান। ইভা এগিয়ে গিয়ে বলে, আমি কি বললাম ওইটা শোনার প্রয়োজন মনে করলা না বাবা? ভাইয়া বউ নিয়ে আসছে, তাকে দেখো আগে। রেদওয়ানুর রহমান ভুরু কুঁচকে ফেললেন। ইরফাদ আনবে বউ, তাও আবার না বলে? পেছন থেকে সিনথিয়ার মাথায় কাপড় টেনে নিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। রেদওয়ানুর রহমান সালামের উত্তর দিতে দিতে একবার ইরফাদের দিকে তো একবার সিনথিয়ার দিকে তাকান। তার চোখের ভঙ্গিমায় স্পষ্ট তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। ইরফাদ খানিকটা অপ্রস্তুত হয়ে টুম্পাকে নামিয়ে দেয়। তারপর বলে, অনেক টায়ার্ড লাগছে বাবা, ফ্রেশ হয়ে আসছি। বলেই রুমে চলে যায় ইরফাদ। রিদওয়ানুর রহমান খুশিতে নড়চড় যেন ভুলে যান। ছেলের বিয়ে করবে, তাও এইভাবে, সে তো ভাবতেই পারছে না। খুশিতে আত্মহারা হয়ে সিনথিয়ার কাছে যায়। মায়াবী মুখখানা দেখে মাথায় হাত দিয়ে বলেন, মাশাল্লাহ মাশাল্লাহ মা। ইভা আলমারি থেকে বাক্সটা নিয়ে আয়, তোর মা থাকলে আজ অনেক খুশি হতো। যা যা যা। অপ্রত্যাশিত বিষয়গুলো নিজের চোখের সামনে ঘটতে দেখে খুশিতে টুপ করে জল গড়িয়ে পড়ে সিনতিহার। সব স্বপ্ন স্বপ্ন লাগে। এতটা আদর পাবে সিনতিহার কল্পনায়ও ছিল না।
ইভা দৌড়ে গিয়ে আলমারির থেকে গহনার বাক্সটা নিয়ে আসে। রেদওয়ানুর রহমান নিজে সিনথিয়ার হাতে দুটো স্বর্ণের মুখবালা পরান। ইভা খুশিতে মায়ের চেইনটা, মায়ের হারটা সিনথিয়ার গলায় পরায়, হাতে তুলে দেয় গহনার 5টা বাক্স। সিনথিয়া অপ্রস্তুত হয়ে যায়। আসার পরে কি না কি হয় সেই চিন্তায় পাগল হচ্ছিল সে। আর এরা তো পুতুলের মতো গহনায় ঢেকে দিচ্ছে, না করলেও তার কথা যেন কেউ শোনার প্রয়োজনই মনে করছে না। সব শেষে ইভা নিজের তরফ থেকে নিজের হাতের একটা আধুনিক বাচ্চাদের স্টাইলে বানানো চুড়ি সিনথিয়ার হাতে পরিয়ে দেয়। সিনথিয়া বাধা দেয়, কি করছো আপু? শখটা অনেক বড়, তবে দেওয়ার মতো কিছুই নেই, এটা তোমাকে নিতেই হবে। আমি আজ খুব খুশি। তারপর বলে, তুমি বাচ্চা একটা মেয়ে, তোমাকে কি বলে ডাকি বলো তো? ভাবি বললে মোটেও মানাবে না, তোমাকে আমি বউ বলে ডাকবো। সিনথিয়া কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রেদওয়ানুর রহমান তাড়া দেয়, ইভা যাও, আমাকে ফ্রেশ করাও, যাও যাও যাও। ফ্রেশ হয়ে টাওয়াল কোমরে রুমে আসে এরফাদ। ফোন বাজছে তার। এই নিয়ে 8টা কল ঢুকেছে প্রভাত রঞ্জনের। কল ধরে এরফাদ। কি ব্যাপার এরফাদ, তুমি দেশে ফিরেছ, আমাকে একটা কল দিলে না? আপনি কি করে জানলেন? তুমি আমার ছেলের মতো, ছেলের খবর বাবার কাছে আসতেই পারে। তাই নাকি? নিজের খবর এক্সপোজের ভয়ে আছে নাকি? কি বলছো বাবা, বুঝতে পারছি না তো। কাল সকাল হোক, সবটা নিজ দায়িত্বেই জানিয়ে দিব। ইরফাদ ক্লিয়ারলি বলো, আমার সাথে ডিসকাস করো। সব তো আমরা ডিসকাস করেই সলভ করি। আমি তোমার সিনিয়র, আই হোপ আমি তোমাকে ইজি সলিউশন দিতে পারবো। আপনি যদি মাইন্ড গেমের মাস্টার প্ল্যানার হন, আপনি ভুলে গেছেন আপনার অপোজিটের মানুষটা সাইলেন্ট কিলার। সো হ্যাপি কোল্ড ওয়ার, টাটা। বলেই ফোনটা কাটে ইরফাদ। তারপর ইভার রুমে নক করে। ইভা, ভাইয়া বলো। সিন্তি কই? এই তো রেডি করাচ্ছি, আর 5 মিনিট। ওকে, পাঠিয়ে দে। না পাঠালে হয় না? না। টুম্পা মায়ের মুখের দিকে তাকায় একবার, সিনথিয়ার মুখের দিকে তাকায় একবার, তারপর বলে, মামুনি, এটা আমাদের বউ না? ইভা মাথা নেড়ে বলে, হুম। মামাই যে বলল আমাদের জন্য এনেছে, আমাদের কাছে থাকবে না? না সোনা। তাহলে? এটা মামায়ের বউ, মামায়ের কাছে থাকবে। তাহলে আমার বউ এনে দাও, আমি খেলা করব। তোমার বউ কই পাবো মা? তবে বড় হলে বর এনে দিব, ওকে? সিনথিয়া মুখের কথা কেড়ে নিয়ে বলে, আজ এখানেই থাকি? তা কি করে হয় বউ? বরের কাছেই তো থাকতে হবে। চলো চলো প্লিজ আপু, আমার ভয় করছে। আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই, ছেলে হিসাবে শ্রেষ্ঠ ছেলে, সৎ, আদর্শবান, নম্র, ভদ্র একটা ছেলে। শুধু একটু রাগী, তবে বর হিসাবে ও বেস্ট হবে। চলো চলো চলো। সিনথিয়ার বুকটা ধুক ধুক করতে থাকে। ইরফাদের রুমের দরজায় যত কাছে আসে সিনথিয়া তত ঘামতে থাকে। অতঃপর সিনথিয়াকে রুমে দিয়ে পেছন থেকে ইভা বলে ওঠে, অল দ্য বেস্ট বউ। অতঃপর প্রগাঢ় নীরবতা। বিন্দু বিন্দু তারাই সাজানো সুবিশাল আকাশটা ক্রমেই রূপ বদলে ফেলেছে। বিন্দু বিন্দু জোনাকির মতো জ্বলতে থাকা তারাগুলো আকাশের ধূসর মেঘের আড়ালে হারিয়ে ঝাপসা হয়ে যাচ্ছে। রূপালী চাঁদটা কালো মেঘের চাদরে ঘুম দিচ্ছে। আকাশপানে তাকিয়ে শোভা বেলকুনিতে বসে গুনগুনিয়ে গান গাইছে। সেই সময় দরজায় টোকা পড়ে। মেঝেতে পা মেলে বসা শোভা উকি দেয় দরজার পানে, তারপর গলা উঁচিয়ে বলে, ভেতরে আসো। শোভার মা ধীর পায়ে রুমে প্রবেশ করেছে। আবছা আলোর ঘরখানা আলো জ্বেলে দিলেন তিনি। শোভা বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে। রাতের বেলা রুমে প্রয়োজনেও আলো জানালো তার পছন্দ না। অন্ধকারে ডুবে থাকতে ভীষণ ভালো লাগে তার। বিরক্তিটুকু লুকিয়ে রেখে বলে, কিছু বলবে? তোর বাবার ঔষধ শেষ, তুই কি ভুলে গেছিস? জানিসই তো ওই দিন ঔষধ না খেলে। কথাটুকু শেষ না হতেই কুঁচকে আসে শোভার ছোট্ট কপালখানা। ঔষধ শেষ শেষ হবার আগেই তো ঔষধের টাকা সুমনের কাছে দিয়েছে শোভা। শেষ মানে কি?
সেই কৈশোর থেকে যুদ্ধ করে আসছে সে বাবার জন্য। প্রথমত অসুস্থতা, এরপরে তার বাবা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সেই আগেই। সে সংগ্রামের দীর্ঘ পথ আর ভাবনায় আনতে চায় না। তবে সেই সময় থেকে আজ অবধি একবেলা পেটে খাবার না পড়লেও বাবার ঔষধ ঠিকই জোগাড় করেছে সে। সে কষ্টের দিনগুলোতে ঔষধ বন্ধ থাকেনি, এক মুহূর্তের জন্য এই সব সে ভোলেনি। তাহলে আজ কেন ভুলবে সে? সেই সময়ে চিন্তায় মুখটা শুকিয়ে থাকতো। ভাঙা গলা শুনেই একজন সবটা বুঝে নিত। সেই সময়ে কতবার এরফাদ তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে হিসাব ছাড়া। গুটিট কয়েকবার দেওয়ালে পিঠ থেকে এরফাদের থেকে হাত পেতে টাকাও নিয়েছে সে। তবুও বাবার ঔষধ আনার হেরফের সে করেনি। এখন তো যা পায় তাতে ডাল ভাত খেয়ে চলে যায় জীবন। তাহলে সে কেন ঔষধ আনবে না? গত সপ্তাহে সুমনের হাতে বাবার সকল ঔষধপত্র বাজার সহ টুকিটাকি জিনিস কিনতে দেওয়া হয়েছিল। তাহলে বাবার ঔষধ কেন এখনো আসেনি? হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায় শোভা। চোখ মুখ এখনো কুঁচকে আছে। বড় বড় পা ফেলে বেরিয়ে যায় শোভা। তার মাও যায় পিছু পিছু। সুমনের রুমের দরজাটা এক ধাক্কায় ভেতরে যায়। রুম ফাঁকা। পেছন থেকে ছুটে আসা শোভার মা বলে, সুমন তো বাইরে। ওর কাছে ঔষধের টাকা দেওয়া ছিল, ঔষধপত্র বাজার। কিন্তু এই মাসে নতুন করে বাজার করাই তো হয়নি। আগের মাসের যা ছিল তাই দিয়েই তো চলছি। আকাশ থেকে এক টুকরো ভারী বরফ যেন পাথরের মতো মাথার উপরে পড়ে শোভার। কয় টাকা বেতন পাই সে? বাবার এত ঔষধ, সংসারের খরচ, ভাইয়ের পড়াশোনা, সব দিয়ে শূন্য হাতে টেনে টুনে ধার দেনা করে মাস চালাতে হয় তাকে। নিজের জুতা জোড়া ছিঁড়ে আছে, টাকার অভাবে সেলাই করে চালিয়ে নিয়েছে পুরো একটা সপ্তাহ। সবাইকে সব বিলিয়ে দিয়ে নিজের জন্য একটা ভালো পোশাক কেনা হয় না। কিনবো কিনবো করে পছন্দের ঘড়িটা আর আনা হচ্ছে না। অ্যাকাউন্টের সব শেষ সম্বলটাও সেদিন সুমনের ভার্সিটির জন্য দিতে হলো। দোরগড়ায় এসে তরি ডোবার চিন্তায় মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার। সুভাষ সুমনের নাম্বারে কল দেয়। কোথায় তুই? বন্ধুদের সাথে বাইরে। রাত কত হয়েছে? বাসায় আয়। কেন আপু? আমার একটা কাজ আছে, ফিরতে লেট হবে। বাবার ঔষধের টাকা দিয়েছিলাম, বাবার ঔষধ আনিসনি কেন? বিষয়টা মনে পড়তেই বসা থেকে উঠে দাঁড়ায় সুমন। তারপর তড়িঘড়ি করে বলে ওঠে, আপু বিশ্বাস করো, আমার মনে ছিল না। আমি যাওয়ার সময় নিয়ে যাব, আধা ঘন্টা সময় দাও। সিলিং ফ্যান ভো ভো করে অনবরত ঘুরছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে শীত শীত লাগছে তিথির। সেই সময়ের ঘটনাটা মাথা থেকে যাচ্ছে না তিথির। এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। সালমান শারাফি শিশির, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সি এনএসআই এর একজন কর্মকর্তা। এতটুকু চোখে পড়তেই তিথি আসমান ভেঙে পাতালে ধপাস করে পড়েছে। অথচ শিশির প্রকাশ্যে বলে বেড়াতো তার পড়াশোনা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না। এত বছর পর এসে মাস্টার্সে ভর্তি হয়েছে, অথচ ভেতরে ভেতরে আস্ত একটা জগৎ চেপে রেখেছে সে। মার্জিয়া বেগম পড়াশোনা তেমন করার সুযোগ পাননি, অল্প বয়সেই বিয়ে। এরপর সংসারের ঝামেলা পোহাতে হয়েছে তাকে। এরপরে আর বই খাতা ছুঁয়েও দেখা হয়নি। তবে এতটুকু তার মন বুঝে নিয়েছে, শিশিরের এতদিনের লুকোচুরির বিষয়টি। মার্জিয়া বেগম এই মুহূর্তে শিশিরের বাবার পাশে বসে আছেন, নীরব ও নিস্তব্ধ হয়ে। মনে মনে ভাবছেন, সত্যিটুকু ছেলে তাকে বলল না। সে থমথমে গলায় বলে ওঠে, শিশিরের আব্বা। বলো। এনএসআই এর পূর্ণাঙ্গ রূপ কি? সে জেনে তুমি কি করবে? কও না। ওসব জেনে তোমার কাজ নেই। আমি একটা খাম পেয়েছি। ফোন স্ক্রল করা হাতটা থমকে যায় শাফিন আহমেদের। তিনি চোখ গোল গোল করে উঠে বসেন। তুমি শিশিরের লকার খুলেছ? পুরো ঘটনাটা বলার আগেই অপার পৃষ্ঠের মানুষ যখন গল্পের থিম বলে দেয়, তাহলে কি বোঝার বাকি থাকে? পুরো গল্পটা তার আগেই জানা। মার্জিয়া বেগম ধীর গলায় বলেন, ও, তুমি সবটা জানতে? আমি মা বলে কিছুই জানার অধিকার রাখি না? এখন বুঝলাম ছেলে দেশের বাহিরে ট্যুর কেন দেয়। বছরের এ মাথায় ও মাথায় ছেলে ট্যুরে যায়।
আর বাবা সাপোর্ট দেয়। কোনো মা কি এতই খারাপ? আমি জানলে কি খুব ক্ষতি হয়ে যেত? শিশিরের বাবা পুরো কথাটা উপেক্ষা করে বলে, তুমি জানো না কারোর প্রাইভেট জিনিস তার অ্যাবসেন্সে দেখা অপরাধ? শিশির আমার ছেলে। ছেলে তো কি, প্রত্যেক মানুষের প্রাইভেসি আছে। এটা তুমি ঠিক করনি। আমি বাইরের ডোর বেলে পাখির আওয়াজে কুহু কুহু করে ডেকে উঠছে। কেউ এসেছে। সন্তানকে নিয়ে স্বামী স্ত্রীর কথোপকথনের সমাপ্তি ঘটে। মার্জিয়া বেগম উঠে যান দরজার দিকে। দরজা খুলে দেন। বাইরে টান টান হয়ে দাঁড়ানো ছেলেটি হচ্ছে শিশির। কথা ছিল এবারের ট্যুর দীর্ঘ হতে পারে, তবে খুব দ্রুত সে ফিরে এসেছে। তবে ছেলের কাজ সম্পর্কে মার্জিয়া বেগম এখন অবগত, তাই প্রশ্ন করে না। মনের এক কোণে জমে থাকা অল্প একটু ক্ষোভে তিনি কঠিন রূপের খোলস ছেড়ে বলেন, আয়। শিশির তো প্রস্তুত ছিল। তার মা ঘন্টাখানিক প্রশ্ন করে যাবে, উত্তরগুলো পছন্দ না হলে আরো অসংখ্য প্রশ্ন জুড়ে দিবে। কিন্তু এর কোনোটির সম্মুখীন হতে হলো না তাকে। অতঃপর নীরবে বাসায় প্রবেশ করলো শিশির। চোখ দুটো এক পলক তিথির দরজায় পড়ল। দরজা ভেজিয়ে রাখা, তাই নিঃশব্দে নিজের বাবার কাছে যায় সে। কুশল বিনিময়ের পর শিশির বসলো বাবার পাশে, যেন নতুন করে কিছু বলার নেই। বাবার সাথে প্রতি ঘন্টায় কথা হয়, তাদের কথোপকথনেই বলে দিচ্ছে। মার্জিয়া বেগমের মনটা ছোট হয়ে আসে। তাহলে শাসনের কড়াঘাতে সে কি মায়ের জায়গায় কখনো নিতে পারেনি? শিশিরের মা হয়ে উঠতে পারেনি? সব বাবা জানলেও ছেলের কিচ্ছুটি সে জানতে পারেননি। কখনো ছেলে বলার প্রয়োজনও মনে করেনি। হঠাৎ নিজের ভেতরটা শূন্যতায় ভরে ওঠে মার্জিয়া বেগমের। অজানা এক চাপা ব্যথা বুকটা ভারী করে তোলে। খাবার গরম করার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে যান তিনি। শিশির নিজের ব্যাগটা বিছানার উপরে রাখে। বাবার কাছে ব্যাগপত্র দিয়ে বলে, বাবা, কালকের মধ্যেই এক্সপোজ হবে। তিথির বাবা, সব সত্যি। আমি মাকে প্রমাণ সহ দিব। তুমি মাকে ম্যানেজ করো। কাল মাকে জানিয়ে তিথিকে আমি বিয়ে করব। মেয়েটা অনেক কষ্ট করেছে, আর একটা মুহূর্তও নয়। রিকোয়েস্ট। ঝিরিঝিরি ঝুরঝুরে গুড়ি বালির সৃষ্টি, আর বৃষ্টিও হচ্ছে। শিশির ফ্রেশ হয়ে খেয়ে নেয়। আজকে মার্জিয়া বেগমের আচরণে চিন্তিত শিশির। কয়েকবার জিজ্ঞাসা করেও কারণ জানা যায়নি। তিনি এড়িয়ে যাচ্ছেন। নিজের ফোনের চ্যাট বক্সে তিথিকে একটা মেসেজ করে, টুকি। তিথির ভাবনার ছেদ ঘটে ফোনের মৃদু কাঁপুনিতে। তিথি ফোনটা চেক করে। তারপর, বলো, কি করিস? ঘুমাবো। ঘুম হয়? হবে না কেন? মন খারাপ? না। বুঝলাম না, সবার আজ হলোটা কি? মা কথা বলে না, তুই কথা বলতে চাচ্ছিস না, আমার অপরাধটা কি? সহসায় তীব্র গতিতে লাফিয়ে উঠে বসে তিথি। বুকের মধ্যে দৌড়নিবার অনুভূতিগুলো লাফিয়ে ওঠে। তুমি কোথায়? বাসায় এসেছি একটু আগেই। তিথির মাথা শূন্য হয়ে যায়। পৃথিবীর সকল নিয়ম, বাধা, বিপত্তি, ঠিক ভুল বিচারের মস্তিষ্ক তখন অকেজ। হরিণের মতো হো হো করে উড়ে আসে তিথি। পরনে কুসুম রঙা টি শার্ট আর স্কার্ট, দুই হাতে খামসে তুলে ধরে দৌড় দেয় তিথি। গলায় বেজে ওঠা ওড়নাখানা বাতাসের বাড়ি খেয়ে একটু একটু করে খুলে যায়, পড়ে থাকে মেঝেতে। মেঝের ওপরে শক্ত আঘাতে ধাপ ধাপ করে আওয়াজ হয়। সে আওয়াজের আঁচপে শিশিরের মস্তিষ্কে তিথি নামক অবয়বটা ধরা দেয়। উঠে দাঁড়ায় শিশির। তিথি ছুটে আসছে। অতঃপর বুলেটের গতিতে তীব্র উচ্ছ্বাসে তিথি লাফিয়ে জড়িয়ে ধরে শিশিরের গলা। মাত্র অল্প দিনের ব্যবধান, তাতেই মনে হয়েছে এতকাল। দূরে থেকে তীব্র গতিতে ছুটে আসা বন্য হরিণীকে কোলে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ে শিশির। শিশিরের ওষ্ঠ জোড়ার কোমল স্পর্শে 1 2 3 এভাবেই স্পর্শ করে থাকে তিথির মুখে। মার্জিয়া বেগম মাত্রই চোখ বুজেছিলেন। একটা ধপাস শব্দে চোখ খুলে যায় তার। চোখ খোলেন তার পাশের মানুষটিও। মৃদু আলোতে চোখ জোড়া চোখ কথা বলে। মার্জিয়া বেগম উঠে বসেন। তারপর বলেন,
কিসের শব্দ হলো? শিশিরের বাবা শাফিন আহমেদ বিষয়টি বুঝেও এড়িয়ে যেতে চান। তিনি বলেন, কোথায় শব্দ? আমি এক্ষুনি শুনলাম। কোথায় শব্দ? আরে, শিশিরের ঘরে মনে হলো। বিড়াল এসেছে মনে হয়। মাতাল হয়ে আসছো নাকি? এখানে বিড়াল আসবে কোথা থেকে? ও, তাহলে শিশিরের কোলবালিশ মনে হয় পড়ে গেছে। থাকো তো, আমি দেখে আসছি। শাফিন আহমেদ কোমল স্পর্শে হাতটা টেনে ধরেন। ভোলাতে চান সাম্প্রতিক ঘটনাটা। ছেলে তাকে বলেই বিয়ে করেছে, তাই এই মুহূর্তে কাবাব মেয়ে হাড্ডি তিনি কাউকেই হতে দিবেন না। তিনি পুরানো দিনের স্মৃতিচারণের গল্প শুরু করেন। তোমার মনে আছে প্রথম দিনটা? বুকের উষ্ণ তাপে শক্ত বন্ধনে বেঁধে রাখে তিথিকে। তিথি হাঁসফাঁস করে। আবেগে সব ভুলে যাওয়া তিথির মাথা চাড়া দেয় মামি আসে পাশের রুমে। সে যে ধপাস ধপাস পা ফেলে এলো, যদি টের পাই। ছাড়িয়ে ফেলা জাল এখন গুটিয়ে নিতে শিশিরের ওপর থেকে ওঠে তিথি। বুকের অন্তরালের ভয়ের দানাগুলো ধাওয়া করে তাকে। শিশির বলে, কি হলো? মামি? আরে ধুর, সবসময় মামি মামি। মামি সব জানে। কাল বিয়ে, তুই রেডি থাক। হোয়াট? কালকে দেখিস। না, আমার কিছু প্রশ্ন আছে। বল। আমি সেদিন এসপির নাম্বার নিয়ে এসেছিলাম, তুমি বলেছিলে তুমি নাম্বার পাল্টে দিয়েছো। অনেস্টলি বলো তো, তুমি নাম্বারটা চেঞ্জ করে দিয়েছিলে? হঠাৎ কথা বলো না, মিথ্যা বলো না। হঠাৎ এই প্রশ্ন কেন? তুমি বলবে না? আমি কিন্তু সব জেনে গেছি। তুমি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত। তিথির মুখে সত্য কথাটা শুনে হুড়মুড়িয়ে উঠে বসে শিশির। এসব কি বলছিস? আজ মামি তোমার লকার ভেঙেছে, সব দেখেছি আমি। আহ, তুমি এখনো মিথ্যা বলবে? আসল ঘটনা তলিয়ে ভাবে শিশির। এ কারণেই মায়ের এই অবস্থা। প্রাইভেট জিনিসপত্র ঘাটাঘাটি তার মোটেও পছন্দ না। তার অনুপস্থিতিতে এমন কাজ মোটেও পছন্দ হয়নি তার। রাগ হচ্ছে তার, তবে মুখের অভিব্যক্তিতে তা অপ্রকাশিত। তিথি আরেকবার বলে, বলো। কি বলবো? তোর ছ্যাঁকা খাওয়া ফ্রেন্ডগুলোকে শায়েস্তা করার জন্য তুই ছাড়া কেউ নেই। ছেলেদের টাইট দিবি বলে বয়ফ্রেন্ডের শেষ নাই। এত ঠেকা কিসের তোর? এসপির সাথে ছেলে মানুষই করতে যাস। কোথায় কি করিস বুদ্ধি শুদ্ধি নাই। আবার এসপির নাম্বার খুঁজে বেড়াস। তাই ভাবলাম নিজের জিনিস নিজের কাছে সময় মতো যত্ন করে রেখে দেই। তার মানে ওই দিন কনস্টেবল আমার নাম্বার দিয়েছেন কারণ আমি তাকে ইশারায় দিয়েছিলাম। সিনথিয়া কেস আমরা দেখছিলাম, ওই জন্য প্রথম থেকেই সিনথিয়ার আপডেট এসপিকে দিতে হতো। ওই জন্য তোর কাছে সিনথিয়ার কথা জানতে চাইতাম। সেদিন তুই গেছিস, আমি পাশের কেবিনেই ছিলাম। এরফাত স্যার জানে আমি তোমার বোন? আগে হ্যাঁ, আপনি আমার বোন, ওইটা সে জানতো। বউ এটাও জানে। সেদিন আমার বোন বলে সেদিন এসপি তোকে কিছুই বলেনি। নেক্সট এত পাকনামি করতে যাস না। এত কিছু হলো আর তুমি? আমাদের জবটা এমনই, সব হাইট থাকবে, তবে যতটুকু দেখছো অন্যায় করেছো। নেক্সট যেন এত কিউরিসিটি না থাকে, ওকে? তিথি ছোট বাচ্চাদের মতো করে মাথা নাড়ায়। মার্জিয়া বেগমের মন অশান্ত। যতই বুড়ো বয়সে শাফিন আহমেদ প্রেমালাপ করুক না কেন, তার মনটা সেই শব্দের দিকেই পড়ে আছে। শাফিন আহমেদকে এক ধাক্কায় সরিয়ে দেন মার্জিয়া বেগম। তারপর তিথির ছোট ছোট চুলের মাথাটা নিজের কোলের মধ্যে তুলে নেয় শিশির। মাথায় আঙ্গুলি চালিয়ে বলে, কারোর সাথে এত দুষ্টুমি করবে না আর, ওকে? তিথি ধীর গলায় বলে, আমি এখন যাই। যাই মানে? শাফিন আহমেদকে উপেক্ষা করে দরজা নিঃশব্দে খোলেন মার্জিয়া বেগম। শাফিন আহমেদ হুড় মুড়িয়ে নিচে নামেন আর গলা উঁচিয়ে বলেন, শিশিরের আম্মা। শিশিরের অস্পষ্ট শোনে বাবার গলা, সেই দিকে তাল দেয় না। তিথি উঠতে নিলে টেনে ধরে শিশির। পুরো দৃশ্য নিজের চোখে আয়নার মতো ঝকঝকে তকতকে পরিষ্কারভাবে দরজায় দাঁড়িয়ে দেখেন মার্জিয়া বেগম। আকাশে মেঘের গর্জনের চেয়েও গর্জে উঠে বলে, সব শেষ আমার। এই জন্যই ওই মেয়েকে আমি রাখতে চাইনি। আমি জানতাম এমন কিছুই হবে। বলেই মাথা চাপড়াতে থাকে মার্জিয়া বেগম। তিথির আত্মা লাফিয়ে যেন আসমানে চলে যায়।
লাফিয়ে উঠে বসে সে। শিশির উঠে দাঁড়ায়। পেছনে শাফিন আহমেদ দাঁড়িয়ে। তিনি টেনে ধরেও ফেরাতে পারছেন না মার্জিয়া বেগমকে। পাগলের মতো ছটফট করছেন মার্জিয়া বেগম। মাথায় হাত চাপড়ে চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ, আমি ওই জন্য এই মেয়েকে সহ্য করতে পারিনি। আমি জানতাম, আমি জানতাম একদিন আমার জান বের করে নেবে এই মেয়ে। নষ্টা মায়ের মেয়ে কখনো ভালো হয় না। বলে জ্ঞান হারিয়ে মেঝেতে ঢুলে পড়েন মার্জিয়া বেগম। ভেতরের তিক্ত অনুভূতি তিথির এক চোখে গরম জল হয়ে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ে গাল বেয়ে।